মানুষ না থাকলে সংবিধানের কোনো জায়গা নেই। সংবিধান না থাকলে মানুষেরও এই যে সংগঠিত ব্যাপার, এই সংগঠিত একটা সোসাইটি, সমাজ, সেটাও সুষ্ঠুভাবে চলবে না। জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা এবং অত্যন্ত সম্মানীয় একটা সংস্থা। তারা নিরপেক্ষতা বজায় রেখে মানুষের প্রতি সহমর্মিতা বজায় রেখে যাতে এই কাজটা সম্পূর্ণ করেন সেইটাই বলতে এসেছি। আরও ক্ল্যারিফাইড হয়, আরও একটুখানি প্রপারলি ডাউন দ্য টেল যায়, তাহলে আমার মনে হয় মানুষ একটু নিশ্চিন্ত হতে পারবে। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব এটা করাটা, তার সেটা কি রাইট এজেন্সি? জাতীয় নির্বাচন কমিশন কি সেই বিচারটা করার সঠিক এজেন্সি সাংবিধানিক ভাবে? এইখানে এটা হচ্ছে মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে, যে ভয় তৈরি হয়েছে, যে 16 তারিখের পরে নাম না উঠলে বোধহয় আর ভোট দিতে পারবে না, তো সেটা নয়। সংবিধান যে কোনো দেশে শুধু মানুষের জন্যে, তো মানুষ সংবিধানের জন্য নয়, আমার কাছে এটা মনে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা সম হলে আমার মনে হয় ভালো। কারণ মানুষ না থাকলে সংবিধানের কোনো জায়গা নেই। সংবিধান না থাকলে মানুষেরও এই যে সংগঠিত ব্যাপার, এই যে একটা সোসাইটি, সমাজ, সেটাও সুষ্ঠুভাবে চলবে না। একে অপরের পরিপূরক। এবং এসআইআর একটা বৃহৎ প্রসেস। এটা প্রথমত যেটা আমাদের প্রথমে মনে হয়েছিল একটু বেশি সময় ধরে করলে বেটার, সেটা যেহেতু হয়নি, যেটা যেহেতু করা গেল না, তাহলে আরেকটু মর্মস্পর্শী হয়ে, একটু হৃদয়স্পর্শী হয়ে, কারণ এই দেশটা আমার, এই দেশটা যিনি গিয়ে নিজের আইডেন্টিটি প্রমাণ করছেন, তার বাবা মা কে ছিলেন প্রমাণ করছেন, এই দেশটা ততটাই তার। এই বারবার প্রশ্নকর্তাগুলো বদলে যাচ্ছে, সেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে, সেটা নিয়ে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সেটা নিয়ে নিজের প্রতি একটা হীনমন্যতা তৈরি হচ্ছে। সেই হীনমন্যতার জায়গা থেকে অনেক মন খারাপ তৈরি হচ্ছে, অনেক সংশয় তৈরি হচ্ছে, অনেক শরীর খারাপ তৈরি হচ্ছে। এবার সেই জায়গাগুলোকে আমাদের, যদি আমরা দেশ বলি, দেশমাতৃকা বলি, দেশমাতৃকা তো যদি আমরা দেশমাতৃকার বই রূপে দেখি কিংবা কোড হিসেবে দেখি, সেটা সংবিধান। তো সংবিধানই আমার দেশমাতৃকা। সেই জায়গা থেকে সংবিধান আমার, যদি দেশের দেশের আঙ্গিকে যদি আমার মাতা পিতা হয়ে থাকে, মাতা পিতা যেরকম সন্তানকে আদর করে স্নেহ করে শাসন করে, কিংবা তার ডকুমেন্টাল কোনো ত্রুটি থাকলে সেগুলোকে ঠিক করিয়ে নেয়, সেইটুকুন ইন্টারঅ্যাক্টিভ, সেইটুকুন একটা পার্সোনাল জায়গা সম্ভব নয় কোটি কোটি মানুষকে পার্সোনালি অ্যাক্সেস করা। কিন্তু ইনফরমেশনটা যদি একটুখানি আরও ক্ল্যারিফাইড হয়, আরও একটুখানি প্রপারলি ডাউন দ্য টেল যায়, তাহলে আমার মনে হয় মানুষ একটু নিশ্চিন্ত হতে পারবে। আর কিছু কিছু মানুষ যারা এই দেশকে গৌরবান্বিত করেছে পৃথিবীতে, এই দেশের নাগরিক হিসাবে, ইন্ডিয়ান হিসাবে, তারা যখন ডাক পাচ্ছে, তাদের কোথাও খারাপ লাগছে, তাদের কোথাও মনে হচ্ছে যে এত আমি যেটুকুন যা করলাম, আমি প্রত্যেকে তো গিয়ে ইন্ডিয়ার ব্যাচ পরেই ঘুরে বেড়াই, সেই ইন্ডিয়ায় আমাকে প্রশ্ন করছে আমি ভোট দিতে পারবো কি পারবো না। তো এটা অ্যাকচুয়ালি একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে। এই কমিউনিকেশনটা আরেকটু ফুলপ্রুফ করারই আমার কাছে এটা আমাদের এই প্রয়াস, এইটা করার জন্যই আমাদের আজকে এখানে আসা। আমাদের আসাতে কতটা কি হবে সেটা জানি না, কিন্তু কারণ ইটস আ বিগ প্রসেস। সবাই চেষ্টা করছেন, ইসিআইও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, হোপ যে তাতে কিছুটা গ্যাপ মিলবে। কিন্তু এটা জরুরি যে নাগরিক সমাজের পক্ষ থেকে, সেটা যে কজনই হোক আমরা, এবং আমাদের যেটা বিরোধীরা বলছেন যে আমাদের কথায় কতটা কি হবে আমরা জানি না, কিন্তু কোথাও একটা একটা রেকর্ড থাকা প্রয়োজন, কোথাও একটা একটা চিহ্ন ছেড়ে যাওয়া প্রয়োজন, যে নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে মানে কোথাও একটা নজরে রাখছে, বা তারা নাগরিক সমাজ কোথাও একটা এই গোটা পদ্ধতিটাকে পর্যবেক্ষণ নাগরিক সমাজও কিন্তু করছে, এবং সেটার দিকে কিভাবে সেটা করা হচ্ছে, তাতে তার ফল কি হচ্ছে, সুদূরপ্রসারী ফল কি হচ্ছে, ইমিডিয়েট ফল কি হচ্ছে, সেই জিনিসগুলো নাগরিক সমাজ কিন্তু বুঝতে পারছে, এবং তারা সেই জন্যেই, সেই কথাটা বলার জন্যই কিন্তু আজকে মূলত আমাদের আসে। তার মানে কি নাগরিক সমাজ, আপনারা এটাকে, এই যে এসআইআর, এটাকে আপনারা সমর্থন করেন? একদম করি। এটা সমর্থন অসমর্থনের প্রশ্নই নয়। কেন এসআইআর আজকে যদি আজকে আমার সংবিধান বলে যেরকম একটা কোনো
এরকম একটা কোনো অপশন আছে এরকম একটা জিনিস করা, এবং সেটা যদি একটা দেশের সরকার নির্ধারণ করেন যে সেটা করা হবে, এটা আমি একজন ব্যক্তি হিসেবে সমর্থন বা অসমর্থন করার কেউ নই। এসআইআর জিনিসটি কিন্তু অনেক দিন ধরে অনেকবার হয়েছে। এসআইআর নতুন একটা, আজকের আমার যেটুকু জ্ঞান বুদ্ধি সেই অনুযায়ী বলে আমার মনে হয় যারা আরো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তারা বলতে পারবেন, বা যারা রাজনৈতিক ইতিহাস কাটাছেড়া করেন তারা বলতে পারবেন, এসআইআর কিন্তু নতুন একটা কোনো জিনিস না, নতুন করে উদ্ভাবনী করা হয়নি জিনিসটাকে, মানে হঠাৎ করে আজকে নিয়ে আসা হয়নি। এইবারের ক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে বা অন্য কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এটার সঙ্গে প্রথম থেকে যেভাবে আরো অনেক কিছু জুড়ে দেওয়া হয়েছে এবং একটা রাজনৈতিক আঙ্গিক জুড়ে দেওয়া হয়েছে প্রথম থেকে আর কি, এবং কিছুটা আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক অভিসন্ধিতে সেটা বারবার ব্যবহৃত হয়েছে, সেই কারণে আজকে এসআইআর এরকম একটা হট টপিকের ডিবেটের টপিক হয়ে উঠেছে। এসআইআর একটা নর্মাল পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের মতো একটা দেশে ইলেকটোরাল রোলের রিভিশনের ক্ষেত্রে হতেই পারে। কাজে এসআইআর পদ্ধতিটাকে ইটসেলফ সমর্থন বা অসমর্থন করার কোনোটারই প্রশ্ন উঠছে না। দেখুন, আমি বলছি যে এটা কি আপনার শুধু মনে হয় যে কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক নাকি রাজ্য সরকার উভয়েরই এর মধ্যে গাফিলতি আছে? না, কেউ নিজের দায়িত্ব কেউ এড়িয়ে যাচ্ছে না, যারা রাজ্য সরকার তাদেরও আমার একটা অন্য কি এসআইআর এর কি না সম্ভব তাহলে মানে আমার বক্তব্যটা হচ্ছে এটা আপনারা স্বরাষ্ট্র, এটা কার দায়িত্বে, এখন আমরা এটা কার দায়িত্ব সেই প্রশ্নে চলে গেছি। ঠিক আছে, চমৎকার। প্রথমত হচ্ছে আগে এটা নিঃশর্তভাবে মেনে নেওয়া যাক যে মানে অনুপ্রবেশকারীর আমার দেশে এসে ভোট দেওয়া উচিত নয়, এটা প্রথম কথা, এটা ধ্রুব সত্য। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এটা সামলানোটা কার দায়িত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব না রাজ্যের দায়িত্ব? কারণ এই দরজা আমি আপনি চাইলে চালিয়ে যেতে পারি, আপনার সঙ্গে যেতে পারি, আমি বলতে পারি একটা কথা, আপনি বলবেন একটা কথা, বা দুজনে একমত হতে পারি কিছু ক্ষেত্রে, সেটা অন্য জিনিস। বিষয়টা হচ্ছে আপনার কি মনে হয় যে এসআইআর করে এসআইআর এর দায়িত্ব এটাকে আলাদা করা, ধান কোনটা ধান নয় কোনটা, এটা কি জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব এটা করাটা? সেটা কি রাইট এজেন্সি? জাতীয় নির্বাচন কমিশন কি সেই বিচারটা করার সঠিক এজেন্সি সাংবিধানিক ভাবে? এইখানে হচ্ছে সেটাও যেরকম নয়, কিন্তু এসআইআর করলে তো আপনার আসল জিনিসটা বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? এই কারণে কিভাবে বেরোবে? আর ডিটেইলটা তো বেরিয়ে গেছে। বিহারে কত বেরিয়েছে তাহলে আপনি বলুন না, তাহলে আপনি পরিসংখ্যান দিয়ে দেখান যে কত বেরিয়েছে। এই 58 লাখ যে এখনই পর্যন্ত ধরা পড়লো, Correct. এটা বেরোলো কি? এটা এসআইআর করতে তার মানে অমর্ত্য সেন তার মানে বিদেশি করতে চাইছে, তাহলে অমর্ত্য সেন বিদেশি করতে চাইছে একবারও নয়। তাহলে 58 লাখের মধ্যে যদি অমর্ত্য সেন থাকে কোন একটা কারণে, বা ধরুন কোন একজন ট্রান্সজেন্ডার মানুষ থাকে যার নামটা চেঞ্জ হয়ে গেছে গত এতগুলো বছরের মধ্যে, তার মানে তিনি বিদেশি। নামের ভুল হ্যাঁ, আর একজন অনুপ্রবেশকারী, এইটার মধ্যে আপনি বাদ বিচারটা করবেন ঠিক। এবার আপনি বলুন না যে যদি এক সেকেন্ড আপনি আমাকে বলুন যে আপনি ধরুন আপনি দেখলেন যে, আমি আপনাকে জিজ্ঞেস করছি এক সেকেন্ড, আপনি যেগুলো পেয়েছেন দাদা, আপনাকে আমি একই কথা জিজ্ঞেস করছি দাদা আপনি যেগুলো পেয়েছেন না সেগুলো পারলে লিখিত ভাবে আধিকারিকদের জমা দিন, আমাদেরকে না বলে, বরং সেটা কাজে হবে। দরকার হলে আমরা আপনাকে বলবো, সমস্যা নেই। আপনি যেটা বলছেন না, এরপর তো নিশ্চয়ই আবার প্রশ্ন আসবে, লিস্ট আসবে, এরপর কি আবারও এসে দেখা করবে? দরকার পড়লে নিশ্চয়ই হবে। আমার বক্তব্য হচ্ছে আপনারা যেটা বলছেন যে কথাটা দেখবেন যে 58 লাখ হোক হোয়াট এভার দ্য নাম্বার, সেই নাম্বারটার মধ্যে যে মানুষগুলো বাদ পড়েছে এমন যেন না হয় যে সেই 58 লাখের মধ্যে এমন কিছু মানুষ বাদ পড়লেন যারা যথার্থভাবে ভারতবাসী, আর থেকে গেলেন যারা ভোট দিচ্ছেন যারা লেজিট, তাদের মধ্যে আসলে অনুপ্রবেশকারী রয়ে গেছে। কাজে এইটা বিচার করার কোনো উপায় কিন্তু নেই আসলে। এটা আপনি চাইছেন, আমরাও সেটাই চাইছি। বিহারেও ধরা পড়েন, বিহারে এখন অব্দি 6 জন ধরা পড়েছে, এত লোক 65 লোকের নাম বাদ গেছিল এখন অব্দি অনুপ্রবেশকারী তথ্য অনুযায়ী। কারণ আবার বলছি, নির্বাচন কমিশন অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারেন না, তো তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য পাঠিয়েছিলেন। তারা যে তথ্যটা আজ অব্দি এই মুহূর্ত অব্দি যা জেনেছি তাতে 6 জন, তার মধ্যে 6 জনের মধ্যে 3 জন মুসলিম এবং 3 জন হিন্দু, তার মধ্যে একজন মারা গেছেন, তাহলে আছে 5 জন। 65 লক্ষ থেকে 5 জন, ওই 5 জনের জন্য আজকে সারা বাংলার মানুষ, মানে আমি এবার বাংলায় ফিরে আসি, বিহার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এই মুহূর্তে। বাংলায় ওই 5টা লোককে ধরার জন্য, মানে ধরার কথা নির্বাচন কমিশনের নয়, ধরুন তর্কের খাতিরে ওই 4 বা 5 জন অনুপ্রবেশকারী চিহ্নিত হলেন, তার জন্য এই কোটি কোটি মানুষ প্রত্যেকদিন হেনস্থার শিকার হবেন। 104 বছরের মানুষ
এইভাবে কোলে করে তুলে আনছে, আপনারাই দেখিয়েছেন, আপনাদের থেকেই তো আমরা জানতে পেরেছি। তো তাকে আসতে হবে প্রমাণ করতে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে তিনি ভারতবর্ষে বসবাস করেন, তাকে আসতে হবে প্রমাণ করতে যে তিনি এইখানের বৈধ ভোটার। প্রবলেমটা সেই জায়গায়। আমরা বলছি জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা এবং অত্যন্ত সম্মানীয় একটা সংস্থা। তারা নিরপেক্ষতা বজায় রেখে মানুষের প্রতি সহমর্মিতা বজায় রেখে যাতে এই কাজটা সম্পূর্ণ করেন, সেইটাই বলতে এসেছি। এবং মেথড শুড বি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের সংবিধানের ক্যারেক্টার, অন্তর্ভুক্তিমূলক। এটা মেথড শুড নট বি এক্সক্লুসিভ। এইটা হচ্ছে মূল বিষয়। বেশি সময় ধরে করলেই তো এত থাকতো না। না, আমাদের কিন্তু আধিকারিক তিনি বলেছেন যে আমরা তাকে বলেছিলাম যে আপনারা কোনো ডকুমেন্টের রিসিপ্ট কপি লিখছেন না, তো তিনি বলেছেন যে এটা আমাদের সমস্ত অফিসাররা দেখে নিচ্ছে, ভুল হওয়ার জায়গা নেই। তা আমরা তাদেরকে এরকম বললাম যে যে সময় আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই সময়টা তাদের আপনাদের ভুল হতেই পারে, এবং এটাকে আমরা দেখেছি যে বিএলওরা নানা রকম ছোটখাটো ভুল করেছে। তিনি বলেছেন সম্ভাবনা কম, জিরো বলেননি, মাইন্ডেড, এটা কিন্তু পয়েন্টের খুব ব্যাপার আছে। ফলে সম্ভাবনা আছে। এবং 16ই ফেব্রুয়ারি যখন একটা ফাইনাল লিস্ট বেরোবে তখনও কিন্তু কিছু লোকের নাম বাদ যেতে পারে। উনি বলেছেন যে প্রয়োজনে সময় বাড়তে পারে, সেটা ভাববে কমিশন। আর দ্বিতীয়ত তারপরও একটা অ্যাপিল করার জায়গা থাকবে। আমার মনে হয় যে সেইটা আপনাদের উচিত আরো বেশি মানুষকে জানানো, কারণ মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে, যে ভয় তৈরি হয়েছে, যে 16 তারিখের পরে নাম না উঠলে বোধহয় আর ভোট দিতে পারবে না, তো সেটা নয়। সেটাও যেন আর কমিশনে যেন প্রয়োজনের সময়টা বাড়ায়, সেটাও কিন্তু আপনাদেরও সেটা দাবি করা উচিত, কথা বলা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।